আর স্টুডেন্ট জুন কেন লাইভ ক্লাস হচ্ছে না? জুন থেকে হচ্ছে। এটা ও বলতে এটা আবার ক্লাস শেষ হলে এটা আবার গ্রুপে দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা। প্রবলেম আছে। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম হ্যাঁ স্যার, আসসালাম। শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে আজকের লেকচার নাম্বার 7 সাত। নম্বর লেকচার। 7 নম্বর লেকচার আমাদের টপিক হলো ফেস। বাহ, থেকে এটা হাফ চামচ নুন দিলাম। কি রে? দিয়ে যাচ্ছে যতটুকু অংশ না, হাত দেন আগেটা, ওই যে ই দিয়ে মশলা যেত না। ডাস্টার হ্যাঁ, দিয়ে ডাস্টার দিয়ে ইউজ করা যায় না, হাত দিয়ে না, ডাস্টার এই রিরাজার দিয়ে করলে করতে পারবেন যতটুকু নেবেন। পুরা বোর্ড ক্লিয়ার করলে একবার টান দিবেন শেষ হবো, আর যতটুকু নেবেন ততটুকু। আর যদি কোনো অক্ষর টক্ষর করা যায় সেটাও করা যাবে এই রিরাজার এখানে। ঠিক আছে, বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা, ফ্রেজ। আমাদের তো ক্লজের ক্লাস শেষ হয়ে গেছে, তাই না? ক্লজের ক্লাস তো সবাই করেছেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, রুটিন অনুযায়ী তো আজকে 8 নাম্বার লেকচার হওয়ার কথা। পোস্ট করা আছে বলেন। না, নোটিশ দিয়ে দিছে যে 7 নম্বর হবে। নোটিশ দিয়ে দিছে তো আজকে 7 নাম্বার ক্লাস। আচ্ছা, নোটিশ হয়ে গেছে মনে হয় 7 নম্বর লেকচারের। আচ্ছা, তো 7 নম্বর লেকচারের ক্লাসটা করতে হবে, হ্যাঁ। ক্লাসে আসতেছিল। আচ্ছা, ঠিক আছে। তো তো খাতায় লিখবেন হচ্ছে ফ্রেজ শব্দের অর্থ হলো, লিখবেন ফ্রেজ শব্দের অর্থ হলো শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দের অর্থ হলো, লিখবেন শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ বা এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস। যারা ক্লজের ক্লাস করেছিলেন এর আগে, আপনারা দেখবেন ক্লজ শব্দের অর্থ ছিল কিন্তু বাক্যাংশ। বাক্যাংশ মানে যেখানে আপনার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটাকে আমরা ক্লজ বলি। আর ফ্রেজ ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ক্লজের ক্লাস করে থাকেন তাহলে দেখবেন ফ্রেজ ব্যাপারটা হচ্ছে ক্লজের পুরো অপোজিট, মানে আলাদা। তো বিপরীত আর কি। ক্লজ মানে বাক্যাংশ আর ফ্রেজ মানে শব্দগুচ্ছ, যেখানে এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ থাকবে। লিখবেন হ্যাভিং, হ্যাভিং নো সাবজেক্ট, হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নো সাবজেক্ট অ্যান্ড, লিখবেন ফাইনাইট ভার্ব। তাহলে ফ্রেজ শব্দের অর্থ হলো শব্দগুচ্ছ বা এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, দেখবেন আপনি ফ্রেজের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হলো যেখানে আপনার কোনো সাবজেক্ট থাকবে না এবং ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্ব যদি থাকে সেটাকে আমরা ক্লজ বলি। গত ক্লাসে আপনারা দেখেছেন যে ফাইনাইট ভার্ব যেখানে আছে সেটা হচ্ছে ক্লজ, আর যেখানে ফাইনাইট ভার্ব নাই সেটা হবে ফ্রেজ। তো আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে ফাইনাইট ভার্ব কাকে বলে বা নন ফাইনাইট ভার্ব কাকে বলে? এই সম্পর্কে আইডিয়া আছে কারো? স্যার, ভার্ব 1, ভার্ব 2। ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব গুলো কাকে বলে এই সম্পর্কে আইডিয়া আছে কারো? স্যার, ফিনিট ভার্ব হচ্ছে সমাপিকা আর অসমাপিকা। হ্যাঁ, আমি বলছি, ফাইনাইট ভার্ব গুলো হচ্ছে যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারবেন, টেন্স আইডেন্টিফাই করা যাবে যে ভার্ব গুলো দেখে, ভার্ব তাদেরকে 1, আমরা ভার্ব 2 নাম্বার ফাইনাইট ভার্ব। পার্সন। নাম্বার পার্সন অনুযায়ী যে ভার্ব গুলো চেঞ্জ হবে সেগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। মানে টেন্স চেনা যায়, সহজ কথায় আপনি বলবেন যে ভার্ব গুলো দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। আর যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় না তাদেরকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। যেমন আমরা যদি বলি আমরা এভাবে করে, যদি বলি হচ্ছে, লিখলাম গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পথে, আই ফাউন্ড হিম,
আই ফাউন্ড হিম ইল, আমি তাকে অসুস্থ পেলাম। স্কুলে যাওয়ার পথে আমি তাকে অসুস্থ পেলাম। তাহলে এই লাইনের ভেতরে আপনি দেখবেন যে টোটালি আমাদের ভার্ব আছে কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনার গোয়িং এবং আরেকটা আছে এখানে ফাউন্ড, দুইটা ভার্ব আছে। এখন আপনাকে যদি আমি বলি যে এই যে গোয়িং ভার্বটা আছে, এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থা আছে, কিন্তু এটা কোন কন্টিনিউয়াস? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কোন কন্টিনিউয়াস, আপনি একটু বলেন, প্রেজেন্ট তাহলে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাকে প্রেজেন্ট বলা যাবে না। কন্টিনিউয়াস বলতে পারবেন না। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পর একটা অ্যামিজার আসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখেন এখানে গোয়িং আছে কিন্তু ভার্বের সাথে কোনো, ভার্বের পূর্বে কিন্তু কোনো অ্যামিজার নাই বা ওয়াজ ওয়্যার নাই বা শ্যাল বি অক্সিলারি ভার্ব নেই। উইল বি নাই। সো এটা কন্টিনিউয়াস মনে হবে আপনার কাছে, কিন্তু কোন কন্টিনিউয়াস এটা কিন্তু আপনি অ্যাকুরেটলি বলতে পারবেন না। সো যেহেতু আপনি বলতে পারছেন না, সেজন্য আপনাকে এই গোয়িংটাকে ফাইনাইট ভার্ব বলা যাবে না, এটাকে বলতে হবে একটা নন ফাইনাইট ভার্ব বলতে হবে আপনাকে। বাট আপনি যদি আরেকটা ভার্ব আছে এখানে ফাউন্ড, দেখবেন এই যে ফাউন্ড ভার্বটা যদি আপনাকে বলা হয় ফাউন্ড ভার্বটা কোন টেন্সে আছে, প্রশ্ন যদি করা হয় আপনাকে, আপনি বলবেন ফাইন্ডের পাস্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে ফাউন্ড। তাহলে এই যে ভার্বটা এটা কিন্তু টেন্স আইডেন্টিফাই করা যাচ্ছে যে ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে। সো যেহেতু টেন্স আইডেন্টিফাই করা যায়, তাহলে এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা কি ভার্ব বলেন তো? ফাইনাইট। ফাইনাইট ভার্ব তাহলে ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? সংজ্ঞাটা হচ্ছে যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যারা ক্লাস করছেন অনেকেই দেখতে পাচ্ছি আপনারা আনমিউট করে আছেন, এগুলো একটু মিউট করে ফেলবেন, মিউট করে ফেলবেন। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী ধাপে চলে আসছি। আমাদের সংজ্ঞাটা আরেকবার যদি বলতেন। টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন বলবেন নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, লিখবেন খাতায় একটু। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 ইনফিনিটিভ, ইনফিনিটিভ। নাম্বার 2 হলো জেরান্ড। নাম্বার 3 হবে পার্টিসিপল। নাম্বার 3 হচ্ছে পার্টিসিপল। এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। সো নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। আমাদের অলরেডি লেকচার 4-এ আপনারা দেখবেন 4 নাম্বার লেকচারে আমাদের জেরান্ড পার্টিসিপল নিয়ে আমাদের সম্মানিত শিক্ষক ক্লাস নিয়েছেন আপনাদের লেকচার 4-এ। জেরান্ড পার্টিসিপল সেখানে টপিক ছিল। সো আপনারা সেখানে শিখেছেন জেরান্ড কিভাবে আইডেন্টিফাই করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই লেকচারটাতে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু সবাই ডান লিখবেন। এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন একটু ডান লিখবেন সবাই। ক্লিয়ার স্যার। তাহলে আমরা একটু আমাদের পরবর্তী স্যার স্টেপে চলে যাই। জি বলেন। স্যার ভার্বের পাস্ট ফর্ম কি স্যার এটাই হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম? এটা কি হ্যাঁ হ্যাঁ নন হ্যাঁ ফাইনাইট হ্যাঁ, হবে না? ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে কি শিখলাম আমরা? যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই সেটা হবে ফ্রেজ, আর যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে সেটা হবে ক্লজ। যেমন আমরা যদি আমাদের 1 নাম্বার কোশ্চেন লিখি, আই নো, আমি জানি, লিখবেন হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। আন্ডারলাইন আছে আমাদের এখানে প্রথম প্রশ্নটা। আর সেকেন্ড কোশ্চেনটা হলো লাইফ ইজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আন্ডারলাইন আছে এখানে বেড অফ রোজেস এর নিচে।
তাহলে দুইটা কোশ্চেন দিলাম, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। এই দুইটা কোশ্চেন দেখে আপনারা একটু কমেন্ট করে জানাবেন 1 নাম্বার কোশ্চেনটা ক্লজ নাকি ফ্রেজ, আর 2 নাম্বার কোশ্চেনটা ক্লজ নাকি ফ্রেজ। স্যার 1 নম্বর কোশ্চেনটা স্যার এক ক্লোজ। নাম্বারটা ক্লোজ, দুটো ফ্রেজ। আপনারা কমেন্ট করবেন যাতে সবাই করতে পারে, কমেন্টের মাধ্যমে দেখাবেন। তাহলে প্রথমটা ক্লজ বলছেন আর পরেরটা বলছেন ফ্রেজ। প্রথমটা ক্লজ কেন, যদি প্রশ্ন করি প্রথমটা ক্লজ কেন হলো, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ফাইনাইট ভার্ব আছে। সো ফাইনাইট ভার্ব থাকার কারণে এটাকে আমরা ক্লজ বলবো। আর দ্বিতীয় কোশ্চেনে এখানে দেখবেন কোনো ধরনের ফাইনাইট ভার্ব নাই। সো কোনো ধরনের ফাইনাইট ভার্ব যেহেতু নাই, তো এটাকে আমরা ক্লজ বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ বলবো। এবার নেক্সট পয়েন্ট লিখবেন, নেক্সট পয়েন্টে লিখবেন হলো প্রোনাউন বাদে বাকি সকল পার্ট অফ স্পিচের, বাকি সকল লিখবেন, বাকি সকল পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে। প্রোনাউন বাদে লিখবেন বাকি সকল পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে। তাহলে শুধু প্রোনাউনের ফ্রেজ নাই, কিন্তু বাকি সকল পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে। বাকি সকল পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে, শুধু প্রোনাউনের ফ্রেজটা নাই। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ফ্রেজ কত প্রকার, বলেন, দ্রুত বলেন, ফ্রেজ কত প্রকার? 7 প্রকার। বেসিক্যালি ফ্রেজ কিন্তু 7 প্রকার, শুধু প্রোনাউনের ফ্রেজটা নাই, বাকি সকল পার্ট অফ স্পিচের কিন্তু ফ্রেজ আছে। নেক্সট পয়েন্টে লিখবেন যেখানে একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ বসতে পারে, যেখানে একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ বসতে পারে, সেখানে একটি ফ্রেজ বসতে পারে। যেখানে একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ বসতে পারে লিখবেন সেখানে একটি ফ্রেজ বসতে পারে। যেখানে একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ বসতে পারে লিখবেন সেখানে একটি ফ্রেজ বসতে পারে। যেখানে একটি সিঙ্গেল পার্ট অফ স্পিচ বসতে পারে লিখবেন সেখানে একটি ফ্রেজ বসতে পারে। তৃতীয় পয়েন্টে লিখবেন অর্থাৎ নাউনের জায়গায় একটি শব্দ থাকলে, তা নাউন হবে, এবং একাধিক শব্দ থাকলে তা নাউন ফ্রেজ হবে। একাধিক শব্দ থাকলে লিখবেন তা নাউন ফ্রেজ হবে। লেখা কি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো আমাকে, লেখা সব ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে শুধু প্রোনাউনের ফ্রেজ নাই, কিন্তু বাকি সকল পার্ট অফ স্পিচের কিন্তু ফ্রেজ আছে। বাকি যত পার্ট অফ স্পিচ আছে সকল পার্ট অফ স্পিচের কিন্তু ফ্রেজ আছে। তো যেখানে একটি
সিঙ্গেল পার্ট অফ স্পিচ হতে পারে। প্রশ্ন উত্তর করে আপনারা আনমিউট যারা আছেন মিউট করে ফেলবেন সাথে সাথেই। স্যার পরেরটা কি হবে? একটাই শব্দ থাকলে তিনটা না নাউনের নাকি জায়গায় একটি শব্দ থাকলে তা নাউন হবে এবং একাধিক শব্দ থাকলে তা নাউন ফ্রেজ হবে। ও আচ্ছা। যেখানে নাউন বসে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে, সহজ কথা। নাউনের জায়গায় একাধিক শব্দ থাকলে তা হবে নাউন ফ্রেজ। আশা করি আপনারা লিখতে পারছেন। তাহলে এখন যদি আমরা পুরো পড়াটাকে একটু যা যা পড়ালাম একটু যদি আরেকবার বলার চেষ্টা করি, আমরা যা যা শিখলাম সেগুলো হচ্ছে, আমরা যেটা শিখলাম বিগত ক্লাসে যেহেতু আমাদের আলোচনার টপিক ছিল ক্লজ, আর আমাদের এই ক্লাসে আলোচনার টপিক ছিল ফ্রেজ। ক্লজ আর ফ্রেজের বেসিক পার্থক্যটা হচ্ছে, ক্লজের মধ্যে অবশ্যই আপনি দেখবেন একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর ফ্রেজের ভেতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না, তবে এখানে আপনার নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব হতে পারে ইনফিনিটিভ, হতে পারে জেরান্ড, হতে পারে পার্টিসিপলও হতে পারে। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো যেখানে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে সেটা ফ্রেজ হতে পারে। প্রোনাউনের ফ্রেজ নাই, কিন্তু বাকি সকল পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে। যেখানে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ বসতে পারে সেখানে একটা ফ্রেজ বসতে পারে। মানে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে, যেখানে নাউন বসতে পারে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। ক্লিয়ার কিনা বলেন এ পর্যন্ত সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার 1 নাম্বার দিয়ে লিখবেন খাতায় নাউন ফ্রেজ। লিখবেন নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ দিয়ে লিখবেন নাউন ফ্রেজ কি জিনিস। নাউন ফ্রেজে লিখবেন, নাউন ফ্রেজে প্রথমে লিখবেন হচ্ছে যেখানে 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 নাউন বসে, যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে নাউন ফ্রেজ। যেখানে যেখানে নাউন বসে লিখবেন সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। যেখানে যেখানে নাউন বসে লিখবেন সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। যেখানে যেখানে নাউন বসে সেখানে নাউন ফ্রেজ বসতে পারে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে নাউন কোথায় কোথায় বসে? নাউন কোথায় কোথায় বসে একটু বলেন তো দেখি, কে বলতে পারবেন? বলেন, আনমিউট করে বলেন, নাউন কোথায় কোথায় বসে? নাউন কোথায় কোথায় বসে একটু আনমিউট করে বলেন তো। সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, তারপর হচ্ছে নাউন ফ্রেজের ভিতর পাশে ডিটারমিনার, মাঝখানে প্রিপোজিশনের পরে বসে, তাহলে ডিটারমিনারের পরে বসে। সাবজেক্টের পরে বসে, অবজেক্টের পরে বসে, ডিটারমিনারের পরে বসে, প্রিপোজিশনের পরে বসে। 4টা জায়গা পাইলাম। এর বাইরে আছে কিনা বলেন তো দেখি, এর বাইরে কি কি আছে? কমপ্লিমেন্ট হিসেবে বসে। কমপ্লিমেন্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে। তাহলে 5টা জায়গা পেলাম। এরপরে আর আছে কি? আচ্ছা, তাহলে লিখবেন খাতায়। তাহলে নাউন কোথায় কোথায় বসে লিখবেন হচ্ছে সাবজেক্টের স্থলে, সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে। বলেন আপনারা স্থলে মানে কি বলেন তো? সাবজেক্টের স্থলে, স্থলে মানে কি বলেন তো? জায়গায়। জায়গা স্যার। সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট যেখানে বসে সেখানেই আর কি, ওটাই বোঝাচ্ছে এখানে। কমপ্লিমেন্টের স্থলে বসে লিখবেন কমপ্লিমেন্টের স্থলে বসে। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, 3 নাম্বার দিয়ে লিখবেন কমপ্লিমেন্টের স্থলে। পরবর্তীতে লিখবেন কেস ইন, কেস ইন লিখবেন কেস ইন
অ্যাপোজিশনের স্থলে বসে। কে ইজ ইন অ্যাপোজিশন এর স্থলে বসে, সাবজেক্টের স্থলে বসে, অবজেক্টের স্থলে বসে, কমপ্লিমেন্টের স্থলে বসে, আর একটা হলো কে ইজ ইন অ্যাপোজিশন এর স্থলে বসে। এবার লিখবেন প্রিপোজিশনের পরে বসে, প্রিপোজিশনের পরে বসে। 6 নম্বরে ডিটারমিনারের পরে বসে, ডিটারমিনারের পরে ইনফিনিটিভের পরে বসে, ইনফিনিটিভের পরে বসে, এবং আরেকটা হলো টু হ্যাভ ভার্বের পরে বসে। তুলে ফেলেন এগুলো। তাহলে নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, কমপ্লিমেন্টের স্থলে, কে ইজ ইন অ্যাপোজিশনের স্থলে, প্রিপোজিশনের পরে, ডিটারমিনারের পরে, ইনফিনিটিভ এবং টু হ্যাভ ভার্বের পরে বসে। কেজ ইন অ্যাপোজিশনটা কি স্যার? দেখেন এতগুলো টার্ম লেখাইছে এখানে, এই টার্মগুলোর ভিতরে আপনাকে যদি বলা হয় যে আপনার কাছে কোন টার্মটা অপরিচিত, আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি সর্বোচ্চ বলতে পারবেন যে আমার কাছে হয়তো বা কেজ ইন অ্যাপোজিশন টার্মটা একটু অপরিচিত। আমার সাথে জি আপনারা স্যার। একমত কিনা একটু বলেন তো দেখি। জি স্যার। জি স্যার। এখন দেখেন এই যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেটা হবে সাবজেক্ট। ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, কিন্তু ফাইনাইট ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেটা সাবজেক্ট। অনেক সময় দেখবেন যে সাবজেক্টের পরে কমা যুক্ত করে, কমা দিয়ে শুরু কমা দিয়ে শেষ, সাবজেক্টের পরে কমা দিয়ে শুরু করবে কমা দিয়ে শেষ করবে, একটা জিনিস ব্যবহার করে সাবজেক্ট সম্পর্কে একটা আইডিয়া দিবে, ওইটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। যেটা কমা দিয়ে শুরু হবে কমা দিয়ে শেষ হবে, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, ওটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। আপনি কেজ ইন অ্যাপোজিশন যদি বাক্যে ব্যবহার নাও করেন, সেন্টেন্সের অর্থ প্রবলেম হবে না, অর্থ যেমন আছে অর্থ তেমনই থাকবে, অর্থের কোনো ভিন্নতা ঘটবে না। বাট কেজ ইন অ্যাপোজিশন ব্যবহার করলে উপকারটা কি? উপকারটা হচ্ছে আপনি সাবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার একটা আইডিয়া পাবেন, ওইটাকেই বলা হয় কেজ ইন অ্যাপোজিশন। বুঝছেন কিনা একটু বলেন। স্যার হ্যাঁ, যেটা কমা দিয়ে শুরু হবে আর কমা দিয়ে শেষ হবে, আর সাবজেক্টের জায়গায় কি বললেন? যেমন আমরা একটু বলছি, একটা উদাহরণ দিচ্ছি, আপনারা ক্লিয়ার হবেন। যদি বলা হয় শেখ হাসিনা, তো লাল কালি দিলে তো আপনারা বুঝতে পারবেন না। যদি বলা হয় শেখ হাসিনা লিখলাম শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, সংক্ষেপে লিখলাম আর কি। শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ went to the USA। এই যে লাইনটা একটু তুলেন খাতায়, শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ went to the USA, went to the USA। শেখ হাসিনা দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ লিখবেন went to the USA। এখন দেখেন যদি আপনাকে বলা হয় যে লাইনের ভার্ব কোনটা, তাহলে আপনি বলবেন এই লাইনের ভার্ব হচ্ছে went। যদি বলা হয় আপনাকে এই লাইনের সাবজেক্ট কোনটা, তাহলে বলবেন সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনা, এটা হচ্ছে সাবজেক্ট। এখন আপনি যদি বলেন শেখ হাসিনা ওয়েন্ট টু দা ইউএসএ, দেখেন লাইনে কিন্তু আপনি লাইন কিন্তু ক্লিয়ার, প্রবলেম নাই, লাইনটা কিন্তু একদম সিম্পল সেন্টেন্স হচ্ছে, মানে সেন্টেন্স গঠনে কোনো প্রবলেম নাই। বাট আপনি দেখেন কমা দিয়ে শুরু করেছেন কমা দিয়ে শেষ করেছেন,
এই জিনিসটা ব্যবহার করার কারণে আপনি সাবজেক্ট সম্পর্কে কিন্তু একটা আলাদা একটা আইডিয়া পাচ্ছেন, একটা আলাদা একটা ভিউ পাচ্ছেন এখানে, আলাদা একটা কনসেপ্ট পাচ্ছেন, আইডিয়া পাচ্ছেন এখানে, যে শেখ হাসিনা কে, যিনি শেখ হাসিনা সম্পর্কে জানে না তিনিও কিন্তু জানতে পারবে এখানে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তো এটাকেই বলা হয় কেইজির অ্যাপোজিশন, যেটা সাবজেক্টের পরে দেখবেন কমা দিয়ে শুরু হবে, কমা দিয়ে শেষ হবে। এক্সট্রা ইনফরমেশন যেটা না থাকলেও সেন্টেন্সের প্রবলেম নাই, এটা দেওয়ার উদ্দেশ্য একটা সাবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসা। বুঝছেন কিনা তাহলে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবেন, আমাদের আগের পেজে এখানে একটা টার্ম ছিল কমপ্লিমেন্টের স্থলে। তাহলে সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, কমপ্লিমেন্টের স্থলে। বিগত ক্লাসগুলোর আলোচনাতে আপনি দেখবেন ভার্বকে যদি দুটি প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, ভার্বকে যদি আমরা দুটি প্রশ্ন করি, একটা হচ্ছে কি দিয়ে, একটা হচ্ছে কি দিয়ে এবং কাকে দিয়ে, যদি আপনি প্রশ্ন করেন তাহলে দুটি জিনিস আপনি পাবেন, একটা হলো অবজেক্ট পাবেন এবং একই সাথে আপনি কমপ্লিমেন্টও পাবেন, কমপ্লিমেন্টও পাবেন। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট কমপ্লিমেন্ট দুইটি আসবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, কখন বুঝবেন আপনি এটা অবজেক্ট, কখন বুঝবেন এটা আপনি কমপ্লিমেন্ট? বলেন তো দেখি। আপনাকে অনেক বেসিক থেকে পড়াশোনা করতে হবে, তাহলে ভালো করার পসিবিলিটি থাকবে। আপনি অনেক কিছু পড়ে ফেললেন কিন্তু আপনার আইডিয়া কম, ক্লিয়ার আইডিয়া খুবই কম, তাহলে কিন্তু আলটিমেটলি পড়াটার কোনো মূল্য থাকবে না। যেটা পড়বেন একদম টু দা পয়েন্টে বেসিক সহকারে জানার চেষ্টা করবেন। বলেন অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভেতরে পার্থক্য কি? স্যার লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট বসে। এটা তো একটা স্ট্রাকচার হয়ে গেল যে লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এটা আমরা বুঝলাম। এখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে ওই অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে। অবজেক্ট না, এটাকে বলতে হবে ভার্বের পরের অংশ, ঠিক না? তো ব্যাপারটা হচ্ছে এরকমের, যদি একই জিনিসকে বোঝায়, একই জিনিসকে যদি বোঝায় তাহলে সেটাকে কমপ্লিমেন্ট বলবেন, এবং ভিন্ন জিনিসকে যদি বোঝায় তাহলে আপনি সেটাকে অবজেক্ট বলবেন। ভার্বের পরে দেখবেন একই জিনিস সাবজেক্টের সাথে মিল আছে তাহলে বলবেন কমপ্লিমেন্ট, আর সাবজেক্টের সাথে মিল না থাকে তাহলে বলবেন এটা অবজেক্ট। এবং এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে, টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে নরমালি। টু বি ভার্ব যেগুলো আছে, টু বি ভার্বের পরে, টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এটা একটু লিখে রাখতে পারেন। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট কমপ্লিমেন্ট দুইটি আসবে। এক্ষেত্রে যদি একই জিনিসকে বোঝায় তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে, আর যদি ভিন্ন জিনিসকে বোঝায় তাহলে সেটি অবজেক্ট হবে। তাহলে আমরা একটা প্রশ্ন লিখতে পারি খাতায়, বলতে পারি মাই ফাদার ইজ এ ডক্টর, আন্ডারলাইন করলাম এখানে। বলেন আপনারা ভার্বের পরে কমপ্লিমেন্ট আছে, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? বলেন তো এটা। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট দেখেন এখানে ডক্টর এবং আমার বাবা কিন্তু একজনকেই বোঝাচ্ছে। তো সাবজেক্ট সম্পর্কে ধারণা দেয়। হ্যাঁ, একজনকে বোঝাচ্ছে, এজন্য এটাকে বলতে হবে এটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট বলতে হবে, কমপ্লিমেন্ট বলতে হবে। এখন আমি যদি বলি আই প্লে, আমি খেলি ফুটবল, আই প্লে ফুটবল, ফুটবলের নিচে আন্ডারলাইন, অবজেক্ট। ফুটবলের নিচে আন্ডারলাইন। দেখেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি ফুটবল পাবেন, আমি কি খেলি, ফুটবল খেলি। কিন্তু দেখেন ফুটবল আমি কিন্তু একজন নই, আলাদা, কিন্তু এটা মিল নাই সাবজেক্টের সাথে, ভিন্ন কিন্তু এটা, সো এটাকে কমপ্লিমেন্ট বলা যাবে না, এটাকে বলতে হবে অবশ্যই আপনাকে বলতে হবে অবজেক্ট বলতে হবে। তো আশা করি আপনারা ক্লিয়ার। তাহলে আমরা একটু আগের পেজে যদি চলে যাই, বলেন এখানে কোনো টার্ম কি আছে কিনা যে টার্ম সম্পর্কে আপনি পরিচিত নন, এমন কোনো টার্ম কি আছে কিনা এখানে? না স্যার। তাহলে সহজ কথা যদি আমরা বলি মানে নাউন ফ্রেজ কোথায় বসে, তাহলে বলবেন নাউনের জায়গায় একাধিক শব্দ থাকলে তাকে নাউন ফ্রেজ বলা হবে।
আর ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, এটা হতে পারে ইনফিনিটিভ, হতে পারে জেরান্ড, হতে পারে পার্টিসিপল। Participle. এখন আমি এখানে কোনো উদাহরণ দিচ্ছি না, কারণ আমি এখন আপনাকে যে উদাহরণই দেবো আপনার কাছে মনে হবে নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ এই বিষয়টা মাত্রই পড়ানো হয়েছে, এখন আপনার মাথায় শুধু কিলবিল করছে নাউন ফ্রেজ। যেটা দিবেন ওইটাই নাউন ফ্রেজ বলবো, মানে আপনার আপনার মাইন্ডসেট এখন এমন হয়ে আছে। সো এই জন্য আমি কোনো উদাহরণ দিচ্ছি না, আমরা পরের ফ্রেজে চলে যাচ্ছি, কিছুক্ষণ পর আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, যাতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, নাউন ফ্রেজ কোনটা, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা। বেসিক্যালি পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 4টা ফ্রেজ: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এই 4টা ফ্রেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো করা হয়। এবার লিখবেন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, লিখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে লিখবেন হচ্ছে যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে, যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে, যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করবে। মডিফাই বা বাংলাতে আমরা এটাকে বলতে পারি বিশেষায়িত করা। যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করবে বা বিশেষায়িত করবে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করবে, বিশেষায়িত করবে, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে সবসময় কোনো নাউন বা প্রোনাউনের পাশেই। কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে দেখবেন তাকে মডিফাই করছে, বিশেষায়িত করছে, তাহলে একে বলবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। লেখা হয়েছে কিনা? ডান লেখেন লেখা হলে। লেখা শেষ স্যার। আচ্ছা, এবার লিখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ 3 ভাবে শুরু হতে পারে। লিখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ 3 ভাবে শুরু হতে পারে, 3 ভাবে শুরু হতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখবেন 3 ভাবে শুরু হতে পারে, 3 ভাবে শুরু হতে পারে। অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখবেন 3 ভাবে শুরু হতে পারে। 1 নম্বরে লিখবেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। 2 নম্বরে লিখবেন V3 এর মাধ্যমে। আচ্ছা, আপনারা কেউ বলেন তো V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম। পার্টিসিপল ফর্মের মাধ্যমে শুরু হতে পারে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মাধ্যমে শুরু হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শুরু হতে পারে। আর 3 নম্বরে লিখবেন প্রেপোজিশনের মাধ্যমে শুরু হতে পারে। লিখবেন প্রেপোজিশনের মাধ্যমে শুরু হতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করবে, তবে 3 ভাবে শুরু হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শুরু হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মাধ্যমে শুরু হতে পারে, প্রেপোজিশনের মাধ্যমে শুরু হতে পারে। যেভাবেই শুরু হোক দেখবেন কোন নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। ক্লিয়ার কিনা অ্যাডজেক্টিভ ফ্রেজটা বলেন? জি স্যার। Yes, sir. এবার লিখবেন খাতায় আমাদের তৃতীয়টা, লিখবেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। স্যার আমরা কি এক্সাম্পল লেখার জন্য এখানে জায়গা রাখবো? কোনো দরকারই নাই,
একটু পরে যখন এক্সাম্পল লেখাবো তখন একসাথে দেখাবো 8-10টা এক্সাম্পল, যাতে আপনি একটা ডিফারেন্সিয়েট করতে পারেন। ওকে স্যার। অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখবেন, বাক্যের মূল ভার্বকে যদি কয়েকটা প্রশ্ন করা হয়, যেমন কোথায়, কখন, কিভাবে, কেন। বাক্যের মূল ভার্বকে যদি কয়েকটি প্রশ্ন করি, যেমন কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি প্রশ্ন করে, এই এই শব্দগুলোতে যদি প্রশ্ন করা যায়, কোথায়, কখন, কিভাবে, কেন ইত্যাদি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায়, তবে তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল। তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মূল ভার্বকে যদি কয়েকটা প্রশ্ন করি, কোথায়, কখন, কিভাবে, কেন, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। মূল ভার্বকে যদি কয়েকটা প্রশ্ন করি আমরা, কোথায়, কখন, কিভাবে, কেন, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমরা পাবো। লিখতে পারছেন কিনা বলেন তাহলে। জি স্যার। বিশেষভাবে মনে রাখতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, বিশেষভাবে মনে রাখতে হবে। বিশেষভাবে মনে রাখতে হবে, বিশেষভাবে মনে রাখতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বাক্যের শুরুতে থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে একটি কমা সহকারে বসবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে একটি কমা সহকারে বসবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বাক্যের শুরুতে থাকে, লিখবেন একটি কমা সহকারে বসবে। লিখতে পারছেন কিনা? লেখা হলে একটু ডান লিখে জানাবেন। জি স্যার। একটু ডান লিখে জানাবেন লেখা শেষ হলে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বাক্যের শুরুতে প্রথমে থাকে, তাহলে একটি কমা সহকারে বসবে। তাহলে আসেন এবার আমরা কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। সহজভাবে চিন্তা করেন। বলেন, কোন ফ্রেজের শুরুতে যদি কমা থাকে, তাহলে সেটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল। বলেন, কোন ফ্রেজ যদি নাউন প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করে, তাহলে সেটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ। বলেন, নাউনের জায়গায় একাধিক শব্দ থাকলে সেটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। বলেন, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট দুইটাই স্যার। ভার্বকে অবজেক্ট কি বা কাকে কমপ্লিমেন্ট দিয়ে দুইটা। প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কমপ্লিমেন্টও পাওয়া যায়। কমপ্লিমেন্টও পাওয়া যায়। একই জিনিসকে বোঝালে সেটা কি হবে? কমপ্লিমেন্ট। সেটা কমপ্লিমেন্ট। আর যদি ভিন্ন জিনিসকে বোঝায় তাহলে কি হবে? অবজেক্ট। অবজেক্ট। বলেন, বাক্যে যার উদ্দেশ্যে কোনো কিছু বলা হবে সেটা কি বলেন তো? নাউন। সাবজেক্ট। আচ্ছা। বাক্যে Subject, যার sir. উদ্দেশ্যে কোনো কিছু বলা হবে Position. সেটা কি বলেন তো? সাবজেক্ট। বলেন, সাবজেক্টের পরে কমা দিয়ে শুরু, কমা দিয়ে শেষ, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, এটা কি বলেন তো? কেস ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন। বলেন, কেস ইন Apposition. অ্যাপোজিশনের জায়গায় কোন ফ্রেজ বসে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। বলেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ কয় ভাবে শুরু হতে পারে? তিন ভাবে। তিন ভাবে। ক্লিয়ার কিনা তাহলে এ পর্যন্ত বলেন দেখি। জি স্যার। জি স্যার। তাহলে এবার আসেন আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। প্রশ্ন 1, প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন 1-এ লিখবেন, দ্য বুক
on the table. The book on the table লিখবেন is mine. তুলেন খাতায়, আন্ডারলাইন করবেন এখানে। আন্ডারলাইন করেন দ্রুত। করছি স্যার। বলেন কোন ফ্রেজ হবে? Yes. অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হবে, কারণ কি? যদি প্রশ্ন করা হয় প্রিপোজিশন দিয়ে শুরু phrase হয়েছে কেন, স্যার। কি বলবেন? প্রিপোজিশন দিয়ে শুরু পজিশন দিয়ে শুরু হয়েছে, নাউনের পাশে বসছে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে। দেখেন অন দ্য টেবিল, টেবিলের উপরে। বলেন এই জায়গাতে কোনো ফাইনাইট ভার্ব কি আছে কিনা একটু বলেন তো আপনারা। না স্যার। না স্যার, কোনো ফাইনাইট স্যার। ভার্ব নাই। বলেন যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা অবশ্যই ক্লজ না, তাহলে এটা অবশ্যই এটা কি বলেন তো? ফ্রেজ ফ্রেজ। অবশ্যই এটা ফ্রেজ। এখন দেখেন অন দ্য টেবিল, টেবিলের উপরে। বলেন তো টেবিলের উপরে কোন জিনিসটা আছে এখানে? বই। বই। তাহলে এই যে দেখেন পাশে কিন্তু একটা নাউন প্রোনাউন কিন্তু আছে, তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই করছে। এবং দেখবেন শুরু হয়েছে কিন্তু এই যে দেখেন প্রেপোজিশন দিয়ে। তাহলে নাউন প্রোনাউন থাকবে, প্রেপোজিশন দ্বারা শুরু হবে। এটাকে আমরা বলতে পারি কোন ফ্রেজ বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাকে বলা যেতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। ক্লিয়ার কিনা তাহলে ব্যাপারটা? বলেন দ্রুত, ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। নেক্সট কোশ্চেন আসেন, সেকেন্ড কোশ্চেনে। প্রশ্ন নাম্বার লিখবেন 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন লিখবেন হলো 2 নাম্বার কোশ্চেন লিখবেন, লেখেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, লাস্ট ইয়ার, গত বছর গিয়েছিলাম। আই ওয়েন্ট লাস্ট ইয়ার, গত বছর গিয়েছিলাম। তাহলে গত বছর গিয়েছিলাম, এখানে আন্ডারলাইন করবেন লাস্ট ইয়ার শব্দের নিচে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ স্যার। বলেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। বলেন ভার্বকে প্রশ্ন করেন, কি গিয়েছিলাম নাকি কোথায় গিয়েছিলাম বা কখন গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম? কখন গিয়েছিলাম স্যার? কখন? বলেন কি গিয়েছিলাম নাকি কখন গিয়েছিলাম? কখন গিয়েছিলাম? কখন গিয়েছিলাম? তাহলে ভার্বকে প্রশ্ন করছেন দেখেন কখন দিয়ে, তাই না? তাহলে জি স্যার। কখন, কোথায়, কিভাবে, কেন প্রশ্ন যদি করা যায় এটাকে কোন ফ্রেজ বলতে হবে? অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেন পারছেন কিনা? জি স্যার। জি স্যার। নেক্সট কোশ্চেনে আসেন, লিখবেন খাতায় টু টেল এ লাই। টু টেল এ লাই লিখবেন ইজ এ, লিখবেন ইজ এ গ্রেট সিন। আন্ডারলাইন করবেন এখানে, এ গ্রেট সিনের নিচে আন্ডারলাইন করবেন, লিখবেন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। করেছেন? বলেন এই যে আন্ডারলাইনটা আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আন্ডারলাইনকৃত অংশটুকু, এই আন্ডারলাইনকৃত অংশটুকু আছে কিন্তু দেখবেন টু বি ভার্বের পরে। আমরা জানি টু বি ভার্বের পরে নাউন ফ্রেজ। মিউট করে দেন, মিউট করে দেন, যারা কথা বলছেন মিউট করে ফেলেন। স্যার কমপ্লিমেন্ট। জি মিউট করে ফেলেন। দেখেন টু বি ভার্বের পরে সবসময় আমরা জানি যে জিনিসটা বসবে তার নাম হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলা হয় তাকে, টু বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। তাহলে কমপ্লিমেন্টের জায়গাতে যদি কোনো ফ্রেজ বসে তাহলে সেটাকে বলতে হবে, সেটা অবশ্যই হচ্ছে কোন ফ্রেজ বলেন তো? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বলতে হবে, কমপ্লিমেন্টের জায়গায় আছে। ইভেন এই কোশ্চেনটাতে দেখবেন আন্ডারলাইনটা যদি প্রথমেও থাকতো, ইনফিনিটিভ হতো স্যার।
তাহলে দেখেন ইনফিনিটিভ কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব মানে কিন্তু এটাও কিন্তু একটা ফ্রেজ। তাহলে এই যে ফ্রেজটা দেখবেন আপনি সাবজেক্টের জায়গায় আছে, কিন্তু ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় আছে। তাহলে সাবজেক্টের পজিশনে যদি কোনো ফ্রেজ বসে, এটাকেও আমরা বলতে পারি, এটাও কোন Noun ফ্রেজ phrase. বলেন তো? Noun phrase. নাউন ফ্রেজ। এটাও নাউন ফ্রেজের উদাহরণ। তাহলে সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারে, কমপ্লিমেন্টের জায়গায়ও নাউন ফ্রেজ বসতে পারে। তো আপনাকে প্রথমেই দেখতে হবে এখানে ফাইনাইট ভার্ব কি আছে কিনা। যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে আপনি এটাকে ক্লজ বলবেন, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে এটাকে আপনি ফ্রেজ বলবেন। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার কিনা বলেন তো দেখি, দ্রুত একটু জানান। Clear, sir. ক্লিয়ার? তাহলে এবার আসেন পরবর্তী কোশ্চেনে। প্রশ্ন নাম্বার লিখবেন 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন না? Yes, sir. হ্যাঁ লিখবেন আই স দা গার্ল। আই স দা গার্ল, আমি মেয়েটাকে দেখেছিলাম ক্যারিং ওয়াটার। ক্যারিং ওয়াটার, পানি বহন করে নিয়ে যেতে। আন্ডারলাইনটা আছে আমাদের এখানে, ক্যারিং ওয়াটার এই জায়গাতে আন্ডারলাইন আছে। তাহলে আই স দা গার্ল, আমি মেয়েটাকে দেখেছিলাম ক্যারিং ওয়াটার, পানি বহন করে নিয়ে যেতে। দেখবেন এখানে যদিও একটা ভার্ব দেখা যাচ্ছে, কোন ক্লজ এটা, কোন ক্লজ বা ফ্রেজ কিচ্ছু বলতে হবে না, আপনি মিউট করে থাকেন, জাস্ট কথাগুলো একটু শোনেন। দেখেন যদিও ভার্বের সাথে আইএনজি আছে, তবে এটা কোন কন্টিনিউয়াস যদি আপনাকে বলা হয়, আপনি কিন্তু বলতে পারবেন না এটা কোন কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার কন্টিনিউয়াস কোনটাই বলতে পারবেন না, কারণ এটা টু বি ভার্ব না এর আগে। সো এটাকে বলতে হবে এটা ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আছে মানেই এটাকে আপনি ক্লজ বলতে পারবেন না, এটাকে Phrase. আপনার অবশ্যই বলতে হবে এটা হচ্ছে একটা কি বলেন তো এখানে, ফ্রেজ। Phrase. ফ্রেজ। এখন দেখেন ক্যারিং ওয়াটার, পানি বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে বহন করার কাজটা কি আলটিমেটলি করছে কে বলেন তো এখানে? The দা girl. গার্ল। গার্ল করছে। তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই করছে, এবং শুরু হয়েছে দেখবেন ভার্বের সাথে, এই যে দেখেন আইএনজি যুক্ত হয়ে শুরু হয়েছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি প্রকৃষ্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। ক্লিয়ার কিনা বলেন তাহলে? জি স্যার। পরবর্তী কোশ্চেন যদি বলা হয়, কোশ্চেন নাম্বার 5 দিয়ে যদি আমরা বলি আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন ইন ঢাকা। আমাদের আন্ডারলাইন আছে শুধুই এতটুকুর নিচে, এই জায়গা আন্ডারলাইন আছে, কিথ অ্যান্ড কিন এই জায়গাতে আমাদের আন্ডারলাইনটা আছে। এটা তো ফ্রেজি টেন্স আমরা জানি স্যার। দেখেন কিথ অ্যান্ড কিন শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভ, রিলেটিভস বলা হয়, আত্মীয় স্বজন, তাদেরকে কিথ অ্যান্ড কিন বলা হয়, এটা একটা ফ্রেজ। দেখেন এই যে ফ্রেজটা, এই ফ্রেজের আগে দেখবেন আপনি এখানে একটা শব্দ আছে যেটা হচ্ছে নো। এই নো শব্দের পরিচয়টা কি যদি আপনাকে বলা হয় নো শব্দের পরিচয়টা কি, তাহলে এক কথায় বলতে হবে নো শব্দের পরিচয় হচ্ছে এই নোটাকে বলা হয় ডিটারমিনার। ডিটারমিনার। ডিটারমিনার বলা যায়। তাহলে ডিটারমিনারের পরে যদি কোনো ফ্রেজ থাকে অ্যাবসলিউটলি সেটা হবে নাউন ফ্রেজ Noun হবে। phrase. তাহলে কিথ অ্যান্ড কিন এটাকে বলতে হবে এটা হচ্ছে একটি নাউন ফ্রেজের উদাহরণ। চলে আসি আমাদের কোশ্চেন নাম্বার 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেনে লিখবেন হচ্ছে a man, একজন লোক, with a lot of knowledge, with a lot of knowledge
but no character is a poisonous devil. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, যে কথাটা জামালপুরের ডিসি ওই ওরকম আর কি, ব্যাপারটা হচ্ছে এরকমের। এ ম্যান উইথ ওই যে সাকলাইন পুলিশ অফিসার, এ ম্যান উইথ এ লট অফ নলেজ বাট নো ক্যারেক্টার ইজ এ পয়জনাস ডেভিল। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এখন আমাদের আন্ডারলাইনটা কোথায় আছে, যদি আমরা আন্ডারলাইনটা করে দিই, আন্ডারলাইনটা আছে আমাদের এখানে, এই পর্যন্ত আমাদের আন্ডারলাইনটা আছে, এই পর্যন্ত আমাদের আন্ডারলাইনটা আছে। সো এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই আন্ডারলাইনকৃত অংশের ভেতরে, মানে যতটুকু আন্ডারলাইন, এই আন্ডারলাইনের ভেতরে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? আপনি বলবেন উইথ এ লট অফ নলেজ বাট নো ক্যারেক্টার, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা ক্লজ হবে না, এটাকে অবশ্যই আমাদের phrase. বলতে হবে এটা একটা কি বলেন তো এখানে, ফ্রেজ। Phrase. এখন উইথ এ লট অফ নলেজ বাট নো ক্যারেক্টার, এই কথাটা দিয়ে কি আপনাকে বোঝাচ্ছে না আমাকে বোঝাচ্ছে? কাউকেই বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এখানে কাকে বলেন তো এখানে? এক ব্যক্তিকে। ম্যানটাকে বোঝাচ্ছে। তাহলে ম্যানটাকে মডিফাই করছে এবং দেখবেন শুরু হয়েছে এখানে কি দিয়ে Preposition বলেন দিয়ে। তো? প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশন দিয়ে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ তিন ভাবে শুরু হতে পারে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, V3 এর মাধ্যমে, প্রিপোজিশনের মাধ্যমে শুরু হতে পারে এবং পাশে কোনো নাউন প্রোনাউনকে মডিফাই করবে। সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি কিসের উদাহরণ বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective অ্যাডজেক্টিভ phrase. ক্লজ নয়, Phrase. এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। নেক্সট কোশ্চেন আসেন 7 নম্বরে। 7 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে, লিখবেন দ্য গার্ল singing a song is my sister. আন্ডারলাইন আছে আমাদের এখানে। দ্য গার্ল সিঙ্গিং আ সং ইজ মাই সিস্টার। মেয়েটি যে কিনা গান গাইছে, মেয়েটি যে গান গাইছে ইজ মাই সিস্টার, সে আমারই বোন। তাহলে দেখেন, যদিও আন্ডারলাইনের ভিতরে একটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা, ভার্বের সাথে আইএনজি আছে, কন্টিনিউয়াস মনে হচ্ছে, বাট অ্যাবসলিউটলি এটা কোন কন্টিনিউয়াস সেটা আপনি বলতে পারছেন না। সো এটা কোনো ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বের উপস্থিতি যেখানে থাকবে সেটাকে আমরা ক্লজ বলবো না, সেটাকে অবশ্যই আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে একটা কি বলেন তো? ফ্রেজ। Phrase. সিঙ্গিং এ সং, গান গাইছে, সো গানটা গাইছে আলটিমেটলি কে এখানে? The girl. তাহলে এই যে নাউন প্রোনাউনকে মডিফাই করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে শুরু হয়েছে, Adjective. অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। নেক্সট কোশ্চেন আসেন, লিখবেন আই, মিউট করে দিবেন আপনারা, আই ওয়েন্ট হোম আফটার they had done the work. এই যে আপনার অনিম নিপা মিউট করে ফেলবেন। এখানে আন্ডারলাইন করবেন হচ্ছে, প্রথম আন্ডারলাইনটা করবেন হচ্ছে হোমের মধ্যে, আর পরবর্তী আন্ডারলাইনটা করবেন হচ্ছে এখানে, এই জায়গায় আন্ডারলাইনটা করবেন। দুইটা উত্তর আসবে এখানে, হোম একটা উত্তর আসবে, আফটার দে হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা একটা উত্তর আসবে। বলেন কি হবে? স্যার হোম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর আফটার দে হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর কেউ, অন্য কেউ আছেন, আর কেউ বলতে চাচ্ছেন, এমন কেউ কি আছেন?
হোম হচ্ছে অ্যাডভার্ব আর আফটার দে হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর ও কেউ? জি স্যার, একবার ভুলে ফ্রেজ বলে ফেলছি। তাহলে দেখেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। যদি আমরা প্রশ্ন করি, দুইটা প্রশ্ন যদি আমরা করি এখানে, যে প্রথম প্রশ্ন করলাম হচ্ছে আমরা কি গিয়েছিলাম, কি গিয়েছিলাম বললে কোনো উত্তর আসে না। বাট আমরা যদি বলি আমরা কোথায় গিয়েছিলাম, কোথায়, তাহলে উত্তর আসবে হচ্ছে আমরা বাড়িতে গিয়েছিলাম। তাহলে আমরা জানি কোথায়, কখন, কিভাবে, এই প্রশ্নগুলো যদি করা যায় তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলি। যেহেতু এখানে একাধিক শব্দ নাই, এজন্য এটাকে ফ্রেজ বলা যাবে না। এটাকে ফ্রেজ না বলে এটাকে আমাদেরকে সিম্পলি বলতে হবে এটা একটি অ্যাডভার্ব। এখন খেয়াল করেন এই অংশের জন্য আমরা কি বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি গিয়েছিলাম, প্রশ্নগুলো উত্তর আসবে না। যদি আমি বলি কখন গিয়েছিলাম, তাহলে অ্যাবসলিউটলি আপনার উত্তরটা আসবে তাদের কাজের পরে, তাদের কাজ শেষ হওয়ার পরে গিয়েছিলাম। তাহলে কখন গিয়েছিলাম বললে প্রশ্ন আসে, তাহলে কখন, কোথায়, প্রশ্ন যেহেতু আসে, কখন দিয়ে যেহেতু প্রশ্নের উত্তর আসে, তাহলে এটাকে অবশ্যই একটা অ্যাডভার্বিয়াল বলতে হবে। এখন এই অ্যাডভার্বিয়াল এটা কি ফ্রেজ হবে না ক্লজ হবে, এটার প্রশ্নের উত্তর হচ্ছে ফাইনাইট ভার্ব দেখতে হবে। যদি কোনো ভার্ব দেখে টেন্স চেনা যায় তাহলে সেটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ হবে, না থাকলে ফ্রেজ হবে। তাহলে এখানে একটা ভার্ব আছে দেখেন, হ্যাড ডান, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা কিন্তু টেন্স আইডেন্টিফাই করতে পারছি এখানে। সো এটা ফাইনাইট ভার্ব হওয়ার কারণে এটাকে আপনি বলবেন অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝছেন কিনা একটু বলেন তো আমাকে। জি স্যার। কয়টা প্রশ্ন হলো, কয়টা কোশ্চেন লিখেছেন খাতা একটু বলেন। আচ্ছা। 8টা। 9 নাম্বার কোশ্চেন লিখবেন। কোশ্চেন নাম্বার 9 লিখবেন আই লাইক, আমি পছন্দ করি, সিঙ্গিং। আন্ডারলাইন আছে এখানে, শুধু এই জায়গায় আই লাইক সিঙ্গিং। নাউন ক্লজ। ক্লজ হতে গেলে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। এটা কি ফাইনাইট ভার্ব হয়েছে? না না স্যার, নাউন নাউন তাহলে স্যার। তাহলে এটাকে ক্লজ বলা যাবে না। দেখেন আমি পছন্দ করি, প্রশ্ন হচ্ছে আমি পছন্দ করি ভালো কথা, কিন্তু আমি কি পছন্দ করি, উত্তর হচ্ছে গাইতে গান পছন্দ। গাইতে। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু উত্তর আসে। তো আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন যদি করা যায় তাহলে সেখানে নাউন আসে, অবজেক্ট আসে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেখানে অবজেক্ট চলে আসে। তাহলে এখানে সিঙ্গিংটা অবশ্যই এখানে অবজেক্ট, এবং অবজেক্টের জায়গায় আমরা জানি নাউন বসে, ভালো কথা, অবজেক্টের জায়গায় নাউন বসতেই পারে। একাধিক শব্দ থাকলে নাউন ফ্রেজ বসে। এখন আপনি বলেন এখানে কি একাধিক শব্দ আছে? না না স্যার। স্যার। না, একাধিক শব্দ কিন্তু নাই। তাহলে আবার নাউনের জায়গায় আইএনজি যুক্ত কোনো ভার্ব যদি থাকে নাউনের জায়গায়, তাহলে নাউনের মতো করে কাজ করে আইএনজি যুক্ত ভার্ব, সেটাকে আমরা বলতে পারি কি বলেন তো এখানে, জিরান। কি বলেন এটা, সিঙ্গিংটা এখানে কি বলেন তো, জিরান। সিঙ্গিংটা হচ্ছে এখানে জেরান। অবজেক্টের জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করছে, এজন্য এটাকে জেরান বলতে হবে। প্রশ্ন নাম্বার লিখবেন হচ্ছে 10 নাম্বার দিয়ে, ভিজিটিং the place I became upset। আন্ডারলাইন করে দিবেন এখানে। প্রথমে আপনারা বলেন এখানে কোনো ফাইনাইট ভার্ব কি আছে কিনা, ফাইনাইট ভার্ব দেখা যাচ্ছে কিনা। যদি একটা ভার্ব আছে এখানে ভিজিটিং, তবে ভিজিটিং কোন কন্টিনিউয়াস সেটা অ্যাবসলিউটলি বলা যাচ্ছে না, তাহলে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব মানে এটাকে ক্লজ বলা যাবে না, এটাকে অবশ্যই বলতে হবে এটা একটা কি বলেন তো, ফ্রেজ। এখন এই যে ফ্রেজটা দেখেন বাক্যের শুরুতে কমা যুক্ত অবস্থায় আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কমা যুক্ত অবস্থায় যেহেতু আছে তাহলে এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা কোন ফ্রেজ বলেন তো। অ্যাডভার্বিয়াল। এবং
আপনি মূল ভার্বকে কিন্তু প্রশ্ন করে উত্তর পাবেন। আমি আপসেট হয়েছিলাম, আমি আপসেটটা হয়েছিলাম কিভাবে, কিভাবে আপসেটটা হয়েছিলাম, জায়গাটাকে পরিদর্শন করে, বা কেন আপসেট হয়েছিলাম, জায়গাটাকে পরিদর্শন করার কারণে আমি আপসেটটা হয়েছিলাম। তাহলে ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে, কেন প্রশ্ন করে উত্তর আসে, তাহলে সেটা অ্যাডভার্ব হবে। আরেকটা কোশ্চেন লিখবেন 11 নাম্বার দিয়ে। আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং ফর দা বাস, আন্ডারলাইন আছে এখানে। আই অ্যাম ওয়েটিং ফর দা বাস, আন্ডারলাইনটা আছে আমাদের এখানে। Noun clause, sir. Sorry, noun phrase. তাহলে দেখেন, আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। ভার্বকে প্রশ্ন করেন, আমি, ভার্বকে প্রশ্ন করেন আমি কি অপেক্ষা করছি। দেখেন, কি অপেক্ষা করছি প্রশ্ন করলে কোনো উত্তর আসে না, কি অপেক্ষা করছি হবে না। বাট আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন যে আমি কেন অপেক্ষা করছি, কেন অপেক্ষা করছি, কিসের জন্য অপেক্ষা করছি, তাহলে কেন দ্বারা প্রশ্ন হচ্ছে এখানে। কেন অপেক্ষা করছি, বাসের জন্য অপেক্ষা করছি। তাহলে কোথায়, কখন, কিভাবে, কেন প্রশ্ন করে It's উত্তর পাওয়া adverbial. যায়। তাহলে এটা অবশ্যই বলতে হবে, এটাকে বলতে হবে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল Noun ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে হবে। ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে, কেন প্রশ্ন করে উত্তর আসে, এটাকে অ্যাডভার্বিয়াল বলতে হবে। যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা ক্লজ হয় নাই, এটা ফ্রেজ হয়ে গেছে, আর এই ফ্রেজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার কিনা বলেন? Clear. কোশ্চেন নাম্বার লিখবেন 12। 12 নম্বর লিখবেন, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। লিখবেন দ্যাট আই, আন্ডারলাইনটা আছে এখানে, দ্যাট আই লস্ট। Adjective clause. Adjective phrase. Adjective clause. Adjective clause. দেখেন, খেয়াল করেন, Adverbial সাবজেক্ট clause. আছে, আবার এই যে দেখেন ভার্ব আছে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব, আই লস্ট, আমি হারিয়েছিলাম, পাস্ট টেন্স, আই লস্ট। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা ফ্রেজ নয়, এটাকে বলতে হবে, এটা অবশ্যই হচ্ছে একটি ক্লজ। এখন দেখেন, দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়েছিলাম, প্রশ্ন হচ্ছে যেটা বলতে কাকে বোঝাচ্ছে এখানে বলেন তো আপনারা। বইটা। তাহলে ওইকে। নাউন প্রোনাউনকে দেখেন মডিফাই করছে, তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই করছে পাশে বসে, তাহলে এটাকে বলতে হবে, এটা অবশ্যই কোন ক্লজ বলেন তো? Adjective clause. Adjective clause. অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কয়টা কোশ্চেন হয়েছে বলেন তো আপনাদের? 12টা। 12টি। আরেকটা কোশ্চেন লেখেন 13 নাম্বার দিয়ে। 13 নাম্বার দিয়ে লিখবেন হচ্ছে এ থিং অফ বিউটি, লিখবেন এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। লেখাটা বলেছেন জন কিটস, ইংরেজি সাহিত্যের একজন কবি, সর্বকনিষ্ঠ কবি। মাত্র 26 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আমাদের আন্ডারলাইনটা আছে এখানে, অফ বিউটি শব্দের নিচে আন্ডারলাইনটা আছে। অফ বিউটি শব্দের নিচে আন্ডারলাইন আছে, আপনাকে বলতে হবে এটা কোন ফ্রেজ। Adjective phrase. মিউট করে দেন, মিউট করে দেন। দেখেন, অফ বিউটি, এই যে দেখেন, এই যে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যে ফ্রেজটা আছে, এই যে ফ্রেজটা দেখেন শুরু হয়েছে কিন্তু প্রিপোজিশন দিয়ে। আবার দেখবেন এই যে ফ্রেজের আগে কিন্তু এ থিং, এটা কিন্তু একটা নাউন, থিংটা কিন্তু একটা নাউন, ডিটারমিনারের পরে নাউন বসে, এ থিং। তাহলে নাউন প্রোনাউন থাকবে, তাকে মডিফাই করবে, এই থিংটাকে বোঝাচ্ছে থিং অফ বিউটি, সৌন্দর্যের জিনিসটা, ওই জিনিসটাকে বোঝাচ্ছে এখানে।
তাহলে নাউন প্রনাউনকে মডিফাই করছে এবং প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটাকে বলতে হবে, এটা অবশ্যই হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ। ক্লিয়ার কিনা? জি স্যার। যদি আন্ডারলাইনটা এখানে নয়, আন্ডারলাইনটা করে দিলাম হচ্ছে আন্ডারলাইনটা করলাম A thing of beauty. জি স্যার। এই পুরোটার নিচে আন্ডারলাইন করলাম। নাউন ফ্রেজ। এখন বলেন, পুরো জিনিসটা কি ভার্বের আগে সাবজেক্টের পজিশনে আছে না? জি স্যার। জি স্যার। ভার্বের আগে সাবজেক্টের পজিশনে আছে। তাহলে সাবজেক্টের জায়গাতে আমরা জানি নাউন বসে, তাহলে নাউনের জায়গায় একাধিক শব্দ আছে, তাহলে এটাকে অবশ্যই বলতে হবে এটা একটা কোন ফ্রেজ বলেন তো? নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ। তাহলে যা যা পড়ালাম আমরা যদি এক কথায় বলি, যেখানে ফাইনাইট ভার্ব আছে সেটা হবে ক্লজ, আর যেখানে ফাইনাইট ভার্ব নাই সেটা হবে ফ্রেজ। শুধু প্রোনাউনের ফ্রেজটা নাই, বাকি সকল পার্ট অফ স্পিচের ফ্রেজ আছে। তাহলে নাউনের জায়গায় একাধিক শব্দ থাকলে উত্তর হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করবে তাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ তিন ভাবে শুরু হতে পারে: ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, V3 এর মাধ্যমে, প্রিপোজিশনের মাধ্যমে। সো যেভাবেই শুরু হোক না কেন, দেখবেন এটা কোনো নাউন বা প্রোনাউনের পাশে থাকবে এবং তাকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে উত্তর। নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি উত্তর না হয়, তাহলে ভার্বকে কয়েকটা প্রশ্ন করা যাবে: কোথায়, কখন, কিভাবে, কেন। প্রশ্ন করে একটা উত্তর আসবে, উত্তর হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং কোন ফ্রেজের শুরুতে যদি কমা দেখতে পান, তাহলে আপনি এটাকেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। ক্লিয়ার কিনা এই পর্যন্ত? বলেন যা যা পড়ালাম। ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। এগুলো একটু বেশি আসে পরীক্ষায়, নাউন ফ্রেজ বেশি আসে, অ্যাডজেক্টিভ আসে, অ্যাডভার্ব আসে, এগুলো সবচেয়ে বেশি আসে। প্রিপোজিশন ফ্রেজটা ইম্পর্টেন্ট, 4 নাম্বার দিয়ে লিখবেন। চার নম্বরে লিখবেন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ লিখবেন 4 নাম্বার দিয়ে। প্রিপোজিশনাল ফ্রেজে লিখবেন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত প্রিপোজিশন দ্বারা শুরু হবে। প্রিপোজিশন দ্বারা শুরু হবে। প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত লিখবেন প্রিপোজিশন দ্বারা শুরু হবে এবং শেষে থাকবে একটি নাউন। লিখবেন শেষে থাকবে একটি নাউন। প্রিপোজিশনাল ফ্রেজ সাধারণত প্রিপোজিশন দ্বারা শুরু হবে এবং শেষে থাকবে একটি নাউন বা প্রোনাউনও থাকতে পারে, নাউনের জায়গায় তো প্রোনাউন বসে। আর সেকেন্ড ইনফরমেশন লিখবেন, কোন ফ্রেজের যদি শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকলে, কোন ফ্রেজের শুরুতে এবং শেষে যদি প্রিপোজিশন থাকে, শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকলে তা 100% প্রিপোজিশনাল ফ্রেজ হবে। তাহলে শুরুতে এবং শেষে যদি প্রিপোজিশন থাকে 100% তা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। শুরুতে প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন যদি থাকে, তাহলে 100% সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। লিখতে পারছেন কিনা? জি স্যার। লিখছি স্যার। লিখেছেন? তাহলে প্রিপোজিশন ফ্রেজ হওয়ার শর্তটা হচ্ছে শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকতে হবে
এটাকে আপনি তখনই 100% প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবেন, এর আগে নয়। সো একই কোশ্চেন আরেকবার লেখেন। আমাদের এর আগে কয়টা কোশ্চেন লেখা হয়েছিল একটু বলবেন আমাকে আপনারা? 13টি। কয়টা কোশ্চেন? 13টা। 14 নম্বর কোশ্চেন লেখেন। 14 নম্বর কোশ্চেন লিখবেন হচ্ছে আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে। আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে। মেড অফ উড, কাঠের তৈরি। আন্ডারলাইন আছে এখানে। কোন ফ্রেজ উত্তর করবেন আপনারা? আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে, মেড অফ উড, যেটা কাঠের তৈরি। নাউন ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ স্যার। কেন ছোট্ট বন্ধু, প্রিপোজিশনাল ফ্রেজ এই মাত্র পড়িয়েছি, এ কারণে কি প্রিপোজিশনাল ফ্রেজ হবে? না স্যার। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ কখন হবে? যখন প্রিপোজিশন দ্বারা শুরু হবে। বলেন, প্রিপোজিশন দ্বারা কি শুরু হয়েছে? স্যার অ্যাডভার্বিয়াল স্যার এটা নাউন phrase. নাউন ফ্রেজ আসেন কমপ্লিমেন্ট। আসেন দেখি কোন ফ্রেজ হতে পারে। সবই তো বলে ফেলেছেন, নাউন ফ্রেজও বলেছেন, অ্যাডভার্বও স্যার বলেছেন, প্রিপোজিশন অনেকে বলেছেন, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজও বলছেন। যতগুলো ফ্রেজ পড়িয়েছি আপনারা সবগুলোই বলে দিয়েছেন, আর কিছু বাকি নেই। ফ্রেজ হবে। তাহলে খেয়াল করেন, আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে, মেড অফ উড, যেটা কাঠের তৈরি। বলেন, যেটা কাঠের তৈরি, বলেন কাঠের তৈরি কি আপনি নাকি আমি? নৌকা স্যার। নৌকা। কাঠের তৈরি আলটিমেটলি কাকে বোঝাচ্ছে বলেন তো এখানে? নৌকাকে। বোর্ডকে নৌকাকে মডিফাই। বোঝাচ্ছে। তাহলে নৌকাকে বোঝাচ্ছে। তাহলে এই যে দেখেন, নাউন প্রোনাউনকে মডিফাই করছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু হয়েছে। মেড ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম এটা। সো মেকের কিন্তু পাস্ট ইনডিফিনিটও কিন্তু মেড, আবার পাস্ট পার্টিসিপলও কিন্তু মেড। তাহলে এটা যে পাস্ট পার্টিসিপল, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার উপায়টা কি? এটা বোঝার উপায় হচ্ছে, একটি সিম্পল সেন্টেন্সে কখনোই যদি দুইটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, তাহলে একটা ফাইনাইট হবে, একটা নন ফাইনাইট হবে। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দেখবেন একটা ফাইনাইট হবে, একটা নন ফাইনাইট হবে। তাহলে এই ভার্ব দেখে, এই যে হ্যাভ, এটা তো টেন্স চেনা যায়, প্রেজেন্ট টেন্সে বসে আই হ্যাভ। তাহলে এটা তো যদি আপনি এটাকে যদি আপনি ফাইনাইট ভার্ব বলেন, তাহলে এই মেডটাকে আপনাকে বলতে হবে এটা কিন্তু ফাইনাইট না, এটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনাইট। তাহলে এই যে নাউনটাকে মডিফাই করছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে অবশ্যই বলতে হবে এটা একটা কোন ফ্রেজ বলেন তো? বুঝছেন কথা এবার তাহলে? পনেরো নম্বর কোশ্চেন লিখবেন। 15 নম্বর কোশ্চেন লিখবেন। লেখেন, শি কুড নট কাম। শি কুড নট কাম, সে আসতে পারেনি। অন অ্যাকাউন্ট অফ, লিখবেন হার ইলনেস। প্রশ্ন হচ্ছে এটা, আন্ডারলাইন আছে আমাদের এখানে। অ্যাডভার্বিয়াল। প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল। বলেন, কোন ফ্রেজের শুরুতে শেষে প্রিপোজিশন, কোন ফ্রেজের শুরুতে শেষে প্রিপোজিশন থাকলে 100% সেটা কি হবে? শুরুতে শেষে প্রিপোজিশন থাকলে 100% এটাকে বলতে হবে এটা হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। 16 নম্বর কোশ্চেন লিখবেন। আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি, ফর দ্য বাস। আন্ডারলাইন হচ্ছে এখানে, আন্ডারলাইন হচ্ছে এখানে। কোন ফ্রেজের শুরুতে শেষে প্রিপোজিশন থাকলে 100% সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। আমাদের আগের কোশ্চেন দেখবেন, শুরুতেও প্রিপোজিশন আছে, শেষেও প্রিপোজিশন আছে, 100% এর কারণে এটাকে বলতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ।
বলেন এটা কোন ফ্রেজ? আই অ্যাম ওয়েটিং, Sir, আমি অপেক্ষা prepositional করছি phrase. ফর দ্য বাস, কি হবে এটা? Prepositional phrase. adverbial phrase. Last noun আছে বাস। স্যার তাহলে প্রিপোজিশনাল দেখেন আমরা একটু খেয়াল করি কি হতে পারে। আই অ্যাম ওয়েটিং, আপে অপেক্ষা করছি। প্রশ্ন যদি করেন আমি কি অপেক্ষা করছি, উত্তর আসবে না, উত্তর নাই এখানে। কি অপেক্ষা করছি, উত্তর নাই। যদি বলি কেন অপেক্ষা করছি, কার জন্য অপেক্ষা বাসের করছি, জন্য। উত্তর হবে বাসের জন্য। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন যদি করে উত্তর না পাওয়া যায়, তাহলে সবই হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না আসে, তাহলে আসবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আই এম ওয়েটিং, কেন অপেক্ষা করছি, বাসের জন্য। তাহলে কেন, কোথায়, কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার খেয়াল করুন, এখানে তো একটু খেয়াল করেন। প্রিপোজিশন পরে নাউনও দেখায়। আমি বলছি, শেষ করতে দেন, আপনারা অধৈর্য হয়েন না। প্রিপোজিশনাল ফ্রেজের সংজ্ঞাটা কি ছিল? প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হবে এবং শেষে নাউন শেষে কিন্তু একটি নাউন থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারেন, প্রিপোজিশনাল ফ্রেজও কিন্তু বলতে পারেন। সো এখন কথা হচ্ছে, এটা কিন্তু বিগত বিসিএস এর একটা কোশ্চেন। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ দুইটাই আছে, কোনটা থাকবেন আপনি? এখন এখানে কিন্তু ভেজাল। এখানে লাইনের স্ট্রাকচারের চাইতে লাইনের মিনিংটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থটা এখানে গুরুত্বপূর্ণ। এখানে মিনিং এর চাইতে অর্থে মানে অর্থটা বেশি গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের চাইতে, কাঠামোর চাইতে এখানে মিনিংটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি অপেক্ষা করছি, কেন অপেক্ষা করছি, বাসের জন্য। অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি আপনার অপশনে না থাকে, সেক্ষেত্রে আপনি প্রিপোজিশনাল ফ্রেজ লাগাবেন, কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজের থেকেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয়েছে। সো দুটো অপশন থাকলে অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগাতে হবে আপনাকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে আপনি দাগাবেন প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ 100% হবে তো কখন বলতে পারবেন আপনি? তখনই বলতে পারবেন যখন কোনো ফ্রেজের শুরুতে শেষে। প্রিপোজিশন এবং শেষে প্রিপোজিশন থাকে। শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকলে আপনি এটাকে 100% বলতে পারবেন প্রিপোজিশনাল ফ্রেজ হবে। কথা কি ক্লিয়ার কিনা বলেন তাহলে? মোট কথা তাহলে ভাবকে আগে আমাদের কোশ্চেন করতে হবে, অর্থ মানে পাওয়া যায় কিনা ওটা দেখতে হবে তাহলে আগে। জি জি, আপনার অর্থ পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। নেক্সট কোশ্চেন লিখবেন, কত নাম্বার লিখেছেন বলেন তো? নেক্সট 17 হবে স্যার। 17 লিখবেন। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। অন দ্য টপ অফ, অন দ্য টপ অফ দ্য ট্রি। আন্ডারলাইন আছে আমাদের এখানে। Prepositional. বলেন কি হবে? Prepositional. 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 প্রিপোজিশনাল ফ্রেজটা কেন হবে বলেন তো এখন? তার শুরুতে নাও প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন। Prepositional. কোনো ফ্রেজের শুরুতে এবং শেষে, শুরুতে এবং শেষে যদি প্রিপোজিশন থাকে 100% এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। অন্য কিছু বলা যাবে না। এখানে দেখেন নাউন আছে, নাউন থাকলেও কোনো লাভ নাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না। তখনই অ্যাডজেক্টিভ ফ্রেজ, তখনই অ্যাডভার্ব ফ্রেজ হবে না যখন দেখবেন শুরুতে শেষে প্রিপোজিশন থাকবে। কোশ্চেন নাম্বার লিখবেন 18। 18 নাম্বার লিখবেন হচ্ছে দে রেস্টেড। at sunset। আন্ডারলাইন করবেন এখানে, আন্ডারলাইনটা করবেন এখানে। রেস্টেড এট সানসেট, সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত আর কি। তাহলে তারা বিশ্রাম নিয়েছিল, প্রশ্ন খেয়াল করেন, তারা বিশ্রাম নিয়েছিল সূর্যাস্তের সময়ে। প্রশ্ন করেন তারা কি বিশ্রাম নিয়েছিল, কোন উত্তর আসবে না। কি বিশ্রাম নিয়েছিল উত্তর আসবে না। আর আপনি যদি প্রশ্ন করেন যে কখন বিশ্রাম নিয়েছিল, উত্তর আসবে সূর্যাস্তের সময়। কখন? তাহলে কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করে যদি উত্তর আসে তাহলে এটাকে অবশ্যই বলতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বলেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশনে নাই। প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ Prepositional. প্রিপজিশনাল ফ্রেজ হবে। বুঝছেন কিনা বলেন তাহলে এবার ব্যাপারটা? স্যার।
তাহলে ক্লিয়ার যা কিছু পড়ালাম আজকে বলেন তো? Yes, sir. Clear, স্যার কোন টপিকে ক্লাস হলো আজকে আমাদের বলেন? Phrase. ফ্রেজ এখন আমি যদি একটা লাইন বলি, 19 নাম্বার লাইন, ও মাই গোল্ডেন বেঙ্গল, লেখেন হচ্ছে ও মাই গোল্ডেন বেঙ্গল, আই লাভ ইউ, ও মাই গোল্ডেন বেঙ্গল, আই লাভ ইউ ভেরি মাচ। প্রশ্ন হচ্ছে আমার এটা, আন্ডারলাইন আছে এখানে, আন্ডারলাইনটা আছে আমাদের এখানে, এখন এটা কি হবে? নাউন নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা কোথায় বসে বলেন তো? ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় বসতে পারে না? জি স্যার। জি স্যার। এখন এই ফ্রেজের পাশে কি কোনো ভার্ব আছে? না। না না। স্যার। তাহলে দেখেন এই যে ফ্রেজের শুরুতে, এই ফ্রেজের শেষে দেখেন, দেখবেন আপনি একটা চিহ্ন এক্সক্লামেশন আছে। সাইন, এক্সক্লামেশন সাইন। এই এক্সক্লামেশন সাইনটা আমরা কখন ব্যবহার করি বলেন তো দেখি? বিস্ময় প্রকাশ পায় এমন ধরনের বাক্যে কি আমরা এক্সক্লেমেটরি সাইন প্রকাশ করি না? জি স্যার। তাহলে ওদেরকে ইন্টারজেকশন বলা যায় না? জি তাহলে এটা কিন্তু ইন্টারজেকশনাল সেন্টেন্সে আমরা কিন্তু বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি। তাহলে এটা যেহেতু একটা ইন্টারজেকশন, তাহলে এটাকে বলতে হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। ক্লিয়ার কিনা বলেন তাহলে? তাহলে সহজভাবে মনে রাখবেন, যদি কোনো ফ্রেজের শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে বলতে হবে সেটাকে কি ফ্রেজ বলেন তো? ইন্টারজেকশনাল ইন্টারসেকশনাল ফ্রেজ 20 নাম্বার কোশ্চেন লিখবেন, সর্বশেষ কোশ্চেন লেখেন আই দ্য বেগার, লিখবেন দ্য বেগার in front of my gate, লিখবেন is very hungry। আন্ডারলাইন করবেন এখানে, the beggar in front of my gate, লিখবেন is very hungry। অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে প্রথমেই খেয়াল করেন, আপনি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন কিনা। প্রিপোজিশনাল ফ্রেজ 100% আপনি তখনই বলতে পারবেন যখন ফ্রেজের শুরুতে শেষে প্রিপোজিশন থাকে। শেষে যেহেতু প্রিপোজিশন নাই, আপনি 100% প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারছেন না। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ না হলে প্রিপোজিশনাল ফ্রেজটা বলা যাবে। এখন দেখতে হবে এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে কিনা। এখন এখানে বলা হয়েছে ইন ফ্রন্ট অফ মাই গেট, আমার গেটের পাশে। আমার গেটের পাশে আলটিমেটলি কি আছে বলেন তো? তাহলে এই দেখেন, কোন নাউন বা প্রোনাউনের কিন্তু পাশে আছে। তাহলে কোন নাউন বা প্রোনাউনের পাশে থাকবে, প্রিপোজিশন দ্বারা শুরু হবে, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কিসের উদাহরণ বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। এখন পরীক্ষার অপশনে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকে তাহলে কি দাগাবেন? তাহলে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি না থাকে তাহলে দাগাবেন হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ক্লিয়ার কিনা তাহলে ব্যাপারগুলো? সো দুইটাই কারেক্ট। অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকলে প্রিপজিশনাল ফ্রেজ হবে।
ক্লিয়ার কিনা একটু দ্রুত জানান, কমেন্ট করে একটু দ্রুত বলেন যা যা পড়ালাম। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ, যা যা পড়িয়েছি ক্লিয়ার কিনা একদম? দুইটাই ক্লিয়ার। যদি সঠিক হয় তাহলে দুইটাই যদি আবার ইয়াতে কোটেশনে থাকে তাহলে কোনটা হবে? বুঝলাম না, এটা আরেকবার বলেন ক্লিয়ার করে। স্যার দুইটাই তো সঠিক তাই না? দুইটা সঠিক তখনই হবে যখন আপনি শুরুতে এবং শেষে প্রিপোজিশন স্যার থাকবে কথা তখন। কি শোনা যাইতেছে না? জি জি, আপনি মিউট করে দেন, মিউট করে দেন। আপনি প্রিপোজিশনাল ফ্রেজ 100% তখনই বলতে পারবেন যখন শুরুতে শেষে প্রিপোজিশন থাকবে, কিন্তু এটা দেখেন শুরুতে এবং শেষে প্রিপোজিশন নাই, তাহলে আপনি এটাকে 100% প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবেন না। তাহলে যেহেতু নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারেন। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি অপশনে না থাকে তখন আপনি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবেন, আদারওয়াইজ 90 ফ্রেজ হবে তখন স্যার। কথা কি ক্লিয়ার বলেন তাহলে? জি স্যার। যদি তাহলে অপশন এই থাকে তখন অ্যাডজেক্টিভ ফ্রেজকে প্রায়োরিটি দেব। জি জি জি, তাহলে সহজ কথা যদি আরেকবার আমরা প্রথম থেকে বলি, নাউনের জায়গায় যদি কোনো ফ্রেজ থাকে এটাকে আপনি নাউন ফ্রেজ বলবেন। এখন নাউন কোথায় কোথায় বসে এটা তো খাতায় লেখা আছে আপনার। নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে যদি মডিফাই করে আপনি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবেন। এখন নাউন ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি উত্তর না হয় তাহলে ভার্বকে কয়েকটা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসবে, কোথায়, কখন, কিভাবে, কেন, বা লাইনের শুরুতে কমা, এরকম থাকলে আপনি এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবেন। আর প্রিপোজিশনাল ফ্রেজগুলো প্রিপোজিশন দ্বারা শুরু হবে, তবে প্রিপোজিশন দ্বারা অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। 100% প্রিপোজিশনাল ফ্রেজ তখনই বলা যায় যখন শুরু এবং শেষে প্রিপোজিশন থাকে। আর লাইনের শেষে যদি আপনি এক্সক্লামেটরি সাইন থাকে, বিস্ময়সূচক চিহ্ন থাকে, এটাকে আপনি ইন্টারজেকশনাল ফ্রেজ বলবেন। বুঝছেন কিনা বলেন তাহলে? জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। জি স্যার। পরবর্তীতে আবার ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। তাহলে পড়াশোনা করেন তাহলে বাসায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।